সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করব। আমরা আজকে একটা অঙ্ক দেখাই দিব, আরও কিছু সমন্বয়ের সমস্যা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারলে আর্থিক অবস্থার বিবরণীর সমস্যাসমূহ সমাধান করতে পারবে। আমরা গত 3-4টা ক্লাস ধরে আর্থিক অবস্থার বিবরণী করে আসছি। আশা করি তোমাদের এখন অনেক কিছু ক্লিয়ার হয়েছে। বাদ বাকিটা আজকে দেখব। আমরা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায়। আমরা একটু দেখি সিলেট বোর্ড 2019, অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড 2019-এর রেওয়া মিল 31শে ডিসেম্বর 2018। হিসাবের নাম ডেবিট ক্রেডিট। শেয়ার মূলধন 6000 শেয়ার, প্রতিটি 100 টাকা ধরে। আমার এখানে শেয়ার হচ্ছে 6000, প্রত্যেকটি শেয়ারের দাম হচ্ছে তোমার কত টাকা? 100 টাকা করে। তাইলে শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। শেয়ার মূলধন কি? মালিকানা সত্ত্ব। প্রাপ্য হিসাব, পদী হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, পদী হিসাব হচ্ছে চলতি দায়। এই পাশে 6% বিনিয়োগ 1/4/2018। তাইলে দেখো ভালো করে শুনবো আমরা, এবং বিনিয়োগের সুদ। তাইলে আমার এখানে যদি 10% বিনিয়োগ আছে 2 লাখ টাকা, ভালো করে দেখি আমরা এখানে, ভালো করে দেখি আমরা 2 লাখ টাকা আছে, 10% বিনিয়োগ। তাহলে তারিখ দেওয়া আছে কত? 1/4, তারিখটা একটু দেখে নিই আমরা। 1/4/2018, তারিখ দেওয়া আছে 1/4/18। এবার দেখো আমরা প্রথমে এখানে 2 লাখ টাকা লিখলাম, ইনটু এটা হচ্ছে 10%, ইনটু 10%, ইনটু 10%, ইনটু 12 মাসে 1 বছর। তাহলে 1/4 হলে কত? তাহলে 4 হলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 মাস। এখন আমরা ক্যালকুলেটর মেশিনের সাহায্যে হিসাব করব কত টাকা আসছে। তাহলে যদি এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটাকে 3 দিয়ে কাটাইলে 3, এটা হবে 4, আর 4 দিয়ে এটাকে কাটাইলে কত? 4 5 20, 5000, 3 5 15,000 টাকা আসবে। তাইলে আমরা এখন 15,000 টাকার মধ্যে এখানে দেওয়া আছে 10,000, তার মানে আর কত? তাইলে আমার রেওয়া মিলে দেওয়া আছে 10,000, আমার আছে 15, আসছে কত? 15,000, দেয়া আছে কত? 10,000, বাকি আছে কত? আমার অনাদায়ী আছে কত? 5,000। তাহলে আমার অনাদায়ী বিনিয়োগের সুদ কত? 5,000। আবার বলি, 10% বিনিয়োগ আছে 2 লাখ টাকা, 1/4/2018। তাহলে 1/4/2018 হলে 3 মাস, আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 1 এপ্রিল থেকে নিছি, তার মানে 9 মাসের সুদ। 2 লাখ টাকা 10%, 12 মাসে 1 বছর, 9 মাসের সুদ হবে কত? 15,000 টাকা। এই 15,000 টাকার মধ্যে 10,000 টাকা দেওয়া আছে, আর হলো কত? 5,000 টাকা বকেয়া, আর আছে 5,000 টাকা অনাদায়ী। এরপর দেখি নগদ তহবিল হচ্ছে আমার চলতি সম্পদ। নগদ তহবিল আমার চলতি সম্পদ। এরপর সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব।
সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব, সুনাম হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, সরঞ্জাম স্থায়ী সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, পণ্য ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, পণ্য বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়। ফেরত, ফেরত হচ্ছে ডেবিটটা হচ্ছে তোমার বিক্রয় ফেরত, ক্রেডিটটা হচ্ছে তোমার ক্রয় ফেরত। আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ, বহি পরিবহন হচ্ছে তোমার পরিচালন ব্যয়। মজুরি হচ্ছে প্রত্যক্ষ খরচ, বেতন হচ্ছে তোমার পরিচালন ব্যয়। সাপ্লাইস চলতি সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ, পদীয় নোট চলতি দায়। এই ছিল আমাদের রেওয়া মিলের আইটেম। আমরা আশা করব রেওয়া মিলের প্রত্যেকটা আইটেম তোমরা বুঝতে পারবে, লিখতে পারবে। আমি যদি আমার রেওয়া মিলের আইটেমগুলো যথাযথভাবে পোস্টিং দিতে পারি তাও কিন্তু আমি নাম্বার পাবো। আমি কিন্তু রেওয়া মিলের আইটেম পোস্টিং দিতে পারলেও নাম্বার পাবো। এবার দেখি সমন্বয়। সমাপনী মজুদ পণ্য 1,80,000 টাকা, যার বাজার মূল্য 2,10,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 1,80,000 টাকা, যার বাজার মূল্য 2,10,000 টাকা। এখানে হচ্ছে সমাপনী ক্রয় মূল্য এবং বাজার মূল্য থেকে যেটি কম সেটি হবে তোমার সমাপনী মজুদ পণ্যে মজুদ পণ্য। তাহলে আমার আর্থিক অবস্থার বিপরীতে বসবে কোনটা? 1,80,000 টাকা। কয়বার? দুইবার। কয়বার? দুবার বসবে 1,80,000 টাকা, একবার বিক্রিত পণ্যের ব্যয়তে আর একবার আর্থিক অবস্থার বিপরীতে চলতি সম্পদে। প্রাপ্য হিসেবে 10,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% সঞ্চিতি দ্বারা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাপ্য হিসেবে 10,000 টাকা আদায়যোগ্য নয়, আমার প্রাপ্য হিসাব যেটা হবে সেটা থেকে 10,000 টাকাটা বাদ যাবে, আর যেটা ব্যালেন্সিং ফিগার হবে তার উপর 10% নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি হবে। মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় থেকেও বাদ, ক্রয় থেকেও বাদ। মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় থেকেও বাদ, ক্রয় থেকেও বাদ। 1 জুলাই তারিখে 1,00,000 টাকার যন্ত্রপাতি ভুলবশত ক্রয়ের অন্তর্ভুক্ত আছে, যার সংস্থাপন ব্যয় 30,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। যন্ত্রপাতির উপর 10% হারে অবশ্যই ধার্য করতে হবে। 1 জুলাই তারিখে 1,00,000 টাকার যন্ত্রপাতি ভুলবশত, ভালো করে শুনি আমি, এই যে যন্ত্রপাতি এখানে যেটা আছে পয়লা জুলাই থেকে 1,00,000 টাকা ভুলবশত ক্রয় অন্তর্ভুক্ত আছে, তাহলে আমি এখানে ক্রয় থেকে বাদ যাবে। এই যে ক্রয়, এখানে ক্রয় আছে, ক্রয় 8,50,000 থেকে 1,00,000 টাকা বাদ যাবে, 1,00,000 টাকা বাদ যাবে। আবার এটা 1 জুলাই, এই মজুরি সংস্থাপন ব্যয় কত? মজুরি অন্তর্ভুক্ত আছে 30,000, এটা আবার মজুরি থেকেও বাদ যাবে। টোটাল 1,30,000 টাকা আমার যন্ত্রপাতি হিসাবে লিখতে হবে, আর অবশ্যই ধরতে হবে যেহেতু 1 জুলাই 6 মাসের, অবশ্যই ধরতে হবে 6 মাসের। অগ্রিম বীমা 2/3 উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমা এখানে যা আছে অগ্রিম বীমা আছে আমার 15,000, 15,000-এর 2/3 মানে 10,000 টাকা উত্তীর্ণ হওয়া মানে 10,000 টাকা খরচ হয়েছে, আর 5,000 টাকা থাকবে। নিট ক্রয় ও বিক্রয়ের উপর 15% ভ্যাট সংযোজিত। ক্রয় এবং বিক্রয়ের সাথে যেটা ভ্যাট থাকে, ক্রয় এবং বিক্রয়ের সাথে যেটা ভ্যাট থাকে সেই ভ্যাটটা তোমার হচ্ছে আমার ক্রয় সমন্বিত ক্রয় থেকে সকল ক্রয় থেকে বাদ যাবে, আবার বিক্রয় ভ্যাট বিক্রয় থেকেও বাদ যাবে। এই হচ্ছে আমার মেন প্রশ্ন। এখন আমরা এখানে পুরোটা অঙ্কটা করার চেষ্টা করব। দেখি প্রাপ্য ভ্যাট ও প্রদেয় ভ্যাট। প্রথম প্রশ্ন ছিল যে নিট ক্রয় বিক্রয় ভ্যাটের প্রাপ্য ও প্রদেয় ভ্যাটের পরিমাণ। ভালো করে শুনি, আমার এখানে ক্রয় থেকে ফেরত বাদ যাবে, মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে, যন্ত্রপাতি ক্রয়টা বাদ যাবে। টোটাল হবে 8,50,000 থেকে 40,000, 20,000, 1,00,000 টাকা বাদ গেলে 6,90,000। আমি শুরু থেকেই বলে আসছিলাম ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় থেকে মুনাফাবিহীন বিক্রয় বাদ, ক্রয় থেকে যন্ত্রপাতি ক্রয় বাদ, যেটা হবে সেটা হচ্ছে নিট ক্রয়। এই নিট ক্রয়কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে ভ্যাট বের হবে। ভ্যাট সহ পণ্য ক্রয় বললে 100 টাকা ক্রয় মূল্য আর 15 টাকা হচ্ছে আমার ভ্যাট, সুতরাং 115 দিয়ে ভাগ করতে হবে আর 15 দিয়ে গুণ করে ভ্যাট বের করতে হবে।
আবার নিট বিক্রয় হবে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ মুনাফাবিহীন বিক্রয় বাদ, আবার বের হবে কত 11,50,000। আর পদে ব্যাট হবে 11,50,000, 115 ভাগে 15 1.5 লাখ টাকা। প্রাপ্য ব্যাট 90,000 টাকা, পদীয় ভ্যাট কত বেরিয়েছে আমার 1 লাখ, পদীয় ভ্যাট বের হয়েছে 1,50,000 টাকা। তার মানে এখানে বিক্রয় ভ্যাট বড়, বিক্রয় ভ্যাট যদি বড় হয় বিক্রয় ভ্যাট মাইনাস ক্রয় ভ্যাট চলতি দায়ে বসবে, বিক্রয় ভ্যাট মাইনাস ক্রয় ভ্যাট কোথায় বসবে চলতি দায়তে। 2 নম্বর প্রশ্ন, 4 লাখ, আমি এটা করব না, আমি ডাইরেক্ট নিট লাভটা করব, আমি ডাইরেক্ট নিট লাভটা মোট লাভটা করব। তাহলে মোট লাভ করার জন্য আমি এখানে ক্রয় বিক্রয় পাইছি কত 11,50,000। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। আচ্ছা আগে ওদের মতো দেখাই দিই আমি তোমাদেরকে। প্রথমে বলা হচ্ছে এখানে দেখো 4,40,000 টাকা মোট লাভ ধরে, এই যে আমি 4,40,000 টাকা মোট লাভ ধরলাম, মোট লাভ 4,40,000, তার থেকে বাদ পরিচালনা ব্যয়, বহি পরিবহন 45,000, বেতন 75,000, বীমা খরচ হচ্ছে 10,000। তার মানে 2/3 উত্তীর্ণ, 3/2 অংশ উত্তীর্ণ হলে 10,000 টাকা উত্তীর্ণ। যেটা উত্তীর্ণ হয় সেটাই হলো খরচ, যেটা উত্তীর্ণ হয় সেটা হবে আমাদের খরচ। অনাদায়ী পাওনা 10,000 যোগ নতুন অনাদায়ী পাওনা, ওই যে 1,60,000 থেকে 10,000 বাদ দিয়ে তার 10% হলে কত 25,000। তাহলে আমার যোগ করলে কত হবে 15,000, 10 আর 15 হচ্ছে 25,000। আর কল কবজার অবচয় হচ্ছে তোমার যন্ত্রপাতি অবস্থায় 3 লাখ ইন্টু 10%, আর 1,30,000, 1 লাখ টাকা হচ্ছে ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত, আর 30,000 টাকা হচ্ছে সংস্থাপন ব্যয়, আমার হচ্ছে 36,500। এগুলো যোগ করে 1,91,500। তাহলে আমার বিক্রয় এই মোট লাভ থেকে বিক্রিত এটা বাদ দিলে আমার যেটা হবে সেটা পরিচালন মুনাফা 2,48,500। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ হবে, অপরিচালন আয় দুইটা, বিনিয়োগের সুদ 10,000 যোগ অনাদায়ী 5,000 15,000। তাহলে যেটা হবে সেটাই নিট লাভ। তোমরা ভালো করে জানো আমাদের একটা ক্লাসের ব্যক্তি বা সময় হচ্ছে 20 মিনিট, আমরা 20 মিনিটের মধ্যে একটা চূড়ান্ত হিসাব আসলে করা অনেক টাফ ব্যাপার। আর আমরা যদি দিনে একটা চূড়ান্ত হিসাব শেষ করতে না পারি তাহলে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না, আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না। এ হচ্ছে আমাদের কথা, সেজন্য আমরা এখানে কম্পিউটারে প্রজেক্টরের মাধ্যমে অঙ্কগুলো দেখিয়ে দিই। এরপর আছে দেখো আর্থিক অবস্থার বিবরণী দায় পার্শ্ব উপস্থাপন করে, শুধুমাত্র দায় পার্শ্ব বলছে। তাহলে যদি দায় পার্শ্ব যদি আমি উপস্থাপন করতে যাই ভালো করে শোনো, আমরা প্রথমে এখানে আর্থিক অবস্থার বিবরণী দেখো, মালিকানা সত্ত্ব ও দায়, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। প্রথমে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 6,000 শেয়ার, এটা ক্লোজ হয়ে যাবে, এটা আমার হিসাবে আসবে না। ইস্যুকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 100 টাকা করে 6,000, প্রতিটি 100 টাকা মূল্যে 6,000 শেয়ার 6 লাখ টাকা, এটা আমার আসবে। আর রিজার্ভ উদ্বৃত্ত হচ্ছে সাধারণ সঞ্চিত তহবিলে 50,000 সংরক্ষিত, এটা সংরক্ষিত হবে, সংরক্ষিত আয় 2,63,500, তাহলে কত হলো 9,13,500। চলতি দায় ভ্যাট চলতি হিসাব, বিক্রয় ভ্যাট হচ্ছে 1,50,000, ক্রয় ভ্যাট 90,000, চলতি দায়িত্ব হবে 60,000। আর পদীয় হিসাব হলো 1,30,000, পদীয় নোট 10,000। তাহলে শেয়ার হোল্ডারদের দায় ও মালিকানা সত্ত্ব 11,13,500। এটাই হচ্ছে মূল প্রশ্নের উত্তর। আমরা এখন বাড়তি কিছু দেখবো, এতটুকু তোমরা বুঝছো কিনা একটু দেখো। আচ্ছা, যদি আমাকে বিশদ আয় বিবরণী করতে বলে, যদিও বা এখানে করতে বলে নাই, কিন্তু আমার দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমি কি করব দেখো, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ মুনাফাবিহীন বিক্রয় বাদ ভ্যাট বাদ, যেটা হবে সেটা নিট বিক্রয়, তার থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় আছে, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে, মজুরি ক্রয় বাদ যাবে, আবার ভ্যাটও বাদ যাবে। আবার আন্তঃপরিবহন 4,000, মজুরি থেকে সংস্থাপন ব্যয় বাদ যাবে।
আবার সমাপনী মজুদ পণ্য থেকে তোমার সমাপনী মজুদ পণ্য বাদ যাবে, যেটা হবে সেটা হচ্ছে আমার মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যেভাবে বাদ যায় আমরা আগের মতো করে বাদ দিব। এখন দেখো এখানে আমার সম্পদ পাশে কি কি যাবে। প্রথম হচ্ছে আমার লিখতে হবে চলতি সম্পদ। এখন এখানে আমরা প্রথমে স্থায়ী সম্পদ লিখি। আমার প্রথমে এখানে স্থায়ী সম্পদ কি কি আছে? স্থায়ী সম্পদ আমার প্রথমে আছে সুনাম আছে, সরঞ্জাম আছে, তারপর আছে আমার কলকবজা। এই তিনটা স্থায়ী সম্পদ আমি প্রথমে লিখব। এই তিনটা স্থায়ী সম্পদ আমি প্রথমে লিখব। তারপর লিখব বিনিয়োগ। বিনিয়োগ আমি লিখব 2 লাখ। তারপর লিখবো আমি চলতি সম্পদ। চলতি সম্পদ আমার এখানে কি কি আছে? প্রাপ্য হিসাব আছে, চলতি সম্পদ, অনাদায়ী বিনিয়োগের সুদ, চলতি সম্পদ, নগদ তহবিল, চলতি সম্পদ, সাপ্লাই, চলতি সম্পদ, অগ্রিম বীমা, চলতি সম্পদ শেষ, আর সমাপনী মজুদ পণ্য, চলতি সম্পদ। এগুলা যোগ করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এই অঙ্কটার মধ্য দিয়ে আমরা আমাদের কিন্তু চূড়ান্ত হিসাব শেষ করব। আমরা বাসায় বেশি করে করে চূড়ান্ত হিসাব প্র্যাকটিস করব। চূড়ান্ত হিসাব প্র্যাকটিস করলে আমাদের যেটা লাভ হবে সেটা হলো আমরা 4টি, ফার্স্ট পার্টের 2টো এবং সেকেন্ড পেপারের 2টো আমরা চূড়ান্ত হিসাব করতে পারবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।